আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালোই আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আমি আজকে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের উপরে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি শুরুতেই আমার পরিচয় দিচ্ছি। আমি হোসনেরা হ্যাপি, সহকারী শিক্ষক, হজরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়। তো শিক্ষার্থীরা, তোমরা গণিত বইটি নিয়ে বসো এবং খাতা, কলম, স্কেল, পেন্সিল নিয়ে বসো। আমরা আজকে প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আজকের ক্লাসে সকলকে স্বাগত। তোমরা কি দেখতে পাচ্ছ? একটি জ্যামিতিক চিত্র, তাই না? এটি একটি জ্যামিতিক চিত্র দেখতে পাচ্ছ। এটিও একটি জ্যামিতিক চিত্র, তাই না? এটিও একটি জ্যামিতিক চিত্র, তাই না? এবং এটি কোনো একটি বিল্ডিংয়ের মেইন গেট যেটা বলে, সেই গেট দেখতে পাচ্ছি আমরা। এবং এটিও একটি জ্যামিতিক চিত্র। এবং প্রত্যেকটি কি এক একটি গঠন, মানে গঠন একই রকম না, ভিন্ন রকম নাকি? একই রকম না ভিন্ন রকম? এক একটি গঠন, এক একটা চিত্রের গঠন এক এক রকম। এবং প্রথম চিত্রটির প্রত্যেকটি ইটের আকৃতির সমন্বয়ে কিন্তু গঠিত মনে হচ্ছে, দেখতে অনেকটা দেয়ালের মতো মনে হচ্ছে। এবং দ্বিতীয় চিত্রটি প্রত্যেকটি এক একটি নকশা বলতে পারি আমরা, তাই না? তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। একটি জ্যামিতিক চিত্র এবং বিভিন্ন আকৃতি নিয়ে আলোচনা করছি, তার মানে আমরা এটাকে বলতে পারি গাণিতিকভাবে প্যাটার্ন, তাই না? জ্যামিতিক চিত্রগুলো একটি বিশেষ নিয়মে সাজানো। তো আমরা এখানে বিভিন্ন ত্রিভুজ, একটি একটি করে ত্রিভুজ বসিয়ে একটি সুন্দর একটি আকৃতি পেলাম। দেখো, আরো 6টি ত্রিভুজ একত্রিত করে আরো সুন্দর আরেকটি আকৃতি পেলাম। আমরা আরো বিভিন্ন রঙের এক একটা করে ত্রিভুজ দিয়ে দিয়ে আমরা কিন্তু দেখো আমরা আরো একটি আকৃতি পেলাম। ঠিক একইভাবে আমরা কিন্তু একই ত্রিভুজ দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের আকৃতির ছবি পেলাম, তাই না? কেমন লাগছে দেখতে? এগুলো দেখতে আমাদের খুব সুন্দর ফুলের মতো লাগছে, তাই না? হ্যাঁ, তাহলে এই যে আমরা বিভিন্ন আকৃতির, বিভিন্ন গঠনের, বিভিন্ন প্যাটার্নের আমরা যে চিত্রগুলো পাচ্ছি, এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে, তাই না? এগুলোকে বলা হয় জ্যামিতিক প্যাটার্ন। শিক্ষার্থীরা, তোমরা ঠিকই ধরেছ, আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু জ্যামিতিক প্যাটার্ন। তো আমরা আজকে জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা জ্যামিতিক প্যাটার্ন কি তা বলতে পারবে, জ্যামিতিক প্যাটার্ন লিখতে পারবে, জ্যামিতিক প্যাটার্ন বর্ণনা করতে পারবে, রেখা দ্বারা জ্যামিতিক প্যাটার্ন সৃষ্টি করতে পারবে, প্যাটার্নকে বীজগণিতীয় রাশিমালায় প্রকাশ করতে পারবে, রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা নির্ণয় করতে পারবে। তো চলো আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। এখানে 3টি রেখা দেখতে পাচ্ছি, তাই না? কাঠি বলো বা রেখা বলো, যাই বলি না কেন, এই 3টি কাঠি আলাদা আলাদা ছিল। এখন যদি আমি 3টিকে এরকম সংযুক্ত করি একটির সাথে আরেকটি, তাহলে কিন্তু আমরা এরকম একটি ত্রিভুজ পেতে পারি, তাই না? হ্যাঁ, কাঠির সংখ্যা গুণন ত্রিভুজ সংখ্যা কি পাবো আমরা? তাহলে আমরা পাবো 3 গুণন 1, কারণ 3টি কাঠি ছিল এবং একটি ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে আমরা মানটা পেতে পারি 3 গুণন 1 সমান 3। ঠিক একইভাবে আমি যদি এভাবেই 3 গুণন 2টি ত্রিভুজ একত্রিত করে 2টি ত্রিভুজ আঁকি, তাহলে কিন্তু আমি পাবো 3 গুণন 2 সমান 3 দুগুণে এখানে 6টি কাঠি। ঠিক একইভাবে আমি 3 গুণন 3 মানে পরের ত্রিভুজটাতে আমার
তিনটি ত্রিভুজ যদি যোগ আঁকি আমরা, তাহলে 3 তিরিখে 9টি কাঠি আমার লাগবে। পরবর্তীতে 3 গুণন 4, 3 4 12টি কাঠি লাগবে। পরবর্তী সংখ্যাটি হবে, হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে আমি এখানে প্রথম 5টি পদের মান বের করেছি এবং ফর্মুলা আমি যেহেতু ত্রিভুজ সংখ্যা দিয়ে 1 2 3 4 5 বসিয়েছি, তাহলে আমি এখানে ত্রিভুজ সংখ্যার পরিবর্তে যদি ক বসাই, তাহলে কিন্তু আমি একটি সূত্র এখানে দাঁড় করাতে পারি, 3 ক মানে 3 গুণন ক। ঠিক আছে, তাহলে আমি এখানে সূত্রটি পাচ্ছি 3 ক, মানে এটা ত্রিভুজের কাঠির সংখ্যা আমি পেয়ে যাব। এখন চতুর্ভুজের বেলায় ঠিক একইভাবে আমি যদি আঁকি, একটি চতুর্ভুজ আঁকতে 4টি কাঠি লাগবে। এরকম 2টি চতুর্ভুজ আঁকতে 4 গুণন 2, 4 দুগুণে 8টি কাঠি লাগবে। একইভাবে আমি যদি 4 গুণন 3, 3 4 12টি কাঠি লাগবে। ঠিক একইভাবে 4 গুণন 4, 4 গুণন 5, একইভাবে আমি সূত্র দাঁড় করতে পারি 4 ক। শিক্ষার্থীরা, তাহলে আমরা 3 ক 4 ক পেয়ে যাচ্ছি, তাই না? হ্যাঁ, এখন এটি একটি ষড়ভুজ। তো আমরা জানি ষড়ভুজ মানে 6টি বাহু। তো প্রথম ষড়ভুজ আঁকতে 6টি বাহু লাগবে বা 6টি কাঠি লাগবে। তো একটি ষড়ভুজ আঁকতে 6 গুণন 1 এবং 2টি ষড়ভুজ আঁকতে 6 গুণন 2, 3টি ষড়ভুজ আঁকতে 6 গুণন 3। ঠিক একইভাবে আমরা আগের মতো করেই সূত্র দাঁড় করাতে পারি 6। তাহলে আমরা বলতে পারি কাঠির সংখ্যা গুণন ত্রিভুজ সংখ্যা বা চতুর্ভুজ সংখ্যা বা ষড়ভুজ সংখ্যা, কয়টা চিত্র এঁকেছি আমি সেটার উপর নির্ভর করবে আমার মানটা। তাহলে 3 ক 4 ক 6 ক 5 ক হতে পারে পঞ্চভুজ যেটা। হ্যাঁ, তোমরা এভাবে কিন্তু ফর্মুলা বের করতে পারো। দুইটি ত্রিভুজ, 3টি ত্রিভুজ, 4টি ত্রিভুজ, 5টি ত্রিভুজ, 6টি ত্রিভুজ, 7টি ত্রিভুজ, 8টি ত্রিভুজ, 9টি ত্রিভুজ, 10টি ত্রিভুজ। আমি এখন কি বের করব? হ্যাঁ, যখন আমরা ত্রিভুজ একটির সাথে আরেকটা ত্রিভুজ লাগাবো, 2টা ত্রিভুজ যখন হবে 6টা বাহু হওয়ার কথা, তাই না? 6টা বাহু হওয়ার কথা, কিন্তু আসলে 6টা হবে যখন একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজ লেগে যাবে। 2টা বাহু মিলে কিন্তু একটা বাহু তৈরি হবে, একটা বাহু কিন্তু আলাদা করে দেখা যাবে না, সুতরাং একটা বাহু কমে যাচ্ছে। ঠিক একইভাবে তার পরবর্তী ঘরটাতে কিন্তু একটা করে কমে যাচ্ছে, প্রত্যেকটাতে কিন্তু একটা একটা করে কমে যাচ্ছে। তাহলে আমরা সংখ্যাগুলো কি দাঁড়াবে দেখো, 9 12 11 13 15 17 19 21। তাহলে কি দাঁড়াচ্ছে সূত্রটা হবে 2 ক যোগ 1। 3 ক বলেছিলাম না? হ্যাঁ, 3 ক না, 3 কর সাথে 3 ক হবে না, ত্রিভুজের ক্ষেত্রে 2 ক যোগ 1 হবে, কারণ 2 দুগুণে 4 আর 1 বেড়ে যাচ্ছে 5। তাহলে আসল সূত্র হচ্ছে দাঁড়াচ্ছে 2 ক যোগ 1। একইভাবে চতুর্ভুজের ক্ষেত্রে আমি দেখো, প্রথমটি যদি 4 হয়, তারপর 4 দুগুণে 8 হওয়ার কথা, 1 কমে যাচ্ছে, তারপর 12 হওয়ার কথা, 2 কমে যাচ্ছে, তারপরে 3 কমে যাচ্ছে, এভাবে করে কিন্তু বেড়েই যাচ্ছে। তাহলে এখানে দাঁড়াবে 3 ক যোগ 1। দেখো, ত্রিভুজের বেলায় 3 কর পরিবর্তে 2 ক হলো, সাথে 1 যোগ হলো। চতুর্ভুজের বেলায় 4 ক হওয়ার কথা, কিন্তু সেখানেও 3 ক হচ্ছে, যোগ 1 হচ্ছে। তাহলে আসল সূত্রটা ত্রিভুজের ক্ষেত্রে 2 ক যোগ 1 এবং চতুর্ভুজের ক্ষেত্রে 3 ক যোগ 1। আশা করি বুঝতে পেরেছ। এবার ষড়ভুজের ক্ষেত্রে কি দাঁড়াবে? ঠিক একইভাবে, হ্যাঁ, এটারও 4 ক যোগ 2 হবে, কারণ ষড়ভুজটা কিন্তু 2টা করে বাহু কমছে, 2টা করে বাহু কিন্তু কমে যাচ্ছে, দেখেছো? হ্যাঁ, তাহলে 4 ক যোগ 2 হবে এটা ষড়ভুজের বেলায়।
হ্যাঁ, এটাও ষড়ভুজ। এই ষড়ভুজটা যদি এভাবে থাকে তাহলে দেখো এটা কিন্তু একটা বাহু কমছে, একটা বাহু কমছে না। এখানে কি হবে? এখানে হবে 5 ক যোগ 1। দেখো এই দুইটার মধ্যে দুইটাই কিন্তু ষড়ভুজ, 6টা বাহু দুইটারই। উপরের ষড়ভুজটা 2টা করে বাহু কমে যাচ্ছে একটার সাথে আরেকটা লাগার কারণে, কিন্তু এই বাহুটা, এই ষড়ভুজটা কিন্তু একটা করে বাহু লেগে যাচ্ছে, তাই সেই কারণে এটা একটা করে বাহু কমছে। সুতরাং এটা হবে 5 ক যোগ 1। এটা তোমার আগের দুইটার সাথে এটা মিল আছে, একটা করে বাহু কমছে, যেহেতু ষড়ভুজ 5 ক যোগ 1 হবে। তো শিক্ষার্থীরা আমি আবারও বলছি সূত্রগুলো। ত্রিভুজের ক্ষেত্রে 2 ক যোগ 1, চতুর্ভুজের ক্ষেত্রে 3 ক যোগ 1, এবং ষড়ভুজের ক্ষেত্রে এক বাহু যদি মিলে যায় তাহলে হবে 5 ক যোগ 1, এবং দুই বাহু যদি মিলে থাকে তাহলে হবে 4 ক যোগ 2। তোমরা লিখে নাও খাতায়। এবার তোমাদের জন্য একটি ছোট্ট কাজ থাকছে। একটি চতুর্ভুজ, দুটি চতুর্ভুজ, তিনটি চতুর্ভুজ। নিচের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। নিচের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। প্রদত্ত প্যাটার্নে কাঠির সংখ্যার তালিকা তৈরি করো। 2 নম্বর প্রশ্ন, তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয়ের বীজগণিতীয় রাশিটি লেখো। শিক্ষার্থীরা তোমাদের জন্য সময় 10 মিনিট। তোমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার উপরে ভিত্তি করে এই প্রশ্নটা দিলাম। তোমরা দেখি কতটুকু বুঝতে পেরেছো। না বুঝলে আমি বুঝিয়ে দিব, অসুবিধা নেই। তোমরা অঙ্কটা অ্যান্সার করো, খাতায় লিখো। 10 মিনিট সময় তোমাদের। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমটাতে একটি চতুর্ভুজ ছিল, তারপরে 3টা চতুর্ভুজ মিলে বর্গ তৈরি হচ্ছে, তারপরে আরও 5টা চতুর্ভুজ মিলে বর্গ তৈরি হচ্ছে। এভাবে করে বর্গ বাড়ছে, তারপর এবং প্রত্যেকটারই কিন্তু মান দেয়া আছে। আমরা দেখি, হ্যাঁ, এখন 1, 3, 5, 7, 9, 11 এক্ষেত্রে পদের প্রথম 6টি পদের মান দেওয়া আছে। তো 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 5 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার এবং 6 স্কয়ার। তার মানে এগুলো তোমার বর্গ করা আছে, এই কারণে স্কয়ার করা হয়েছে। তো এই যখন এটি মানগুলো হবে 1, 3, 5, 7, 9, 11, তখন এটার ফর্মুলা কি হবে? 2 ক বিয়োগ 1। 2 ক বিয়োগ 1 কেন? কারণ তুমি যখন প্রথম রাশিটা দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে 1, তুমি যখন 2 কয়ের জায়গায় 1 বসাবা, কারণ কয়ের মান 1 থেকে শুরু হবে, কয়ের জায়গায় 1 বসাবে, তখন 2 গুণন 1 মানে 2 বিয়োগ 1 1 হয়ে যাবে না, ক্যালকুলেশন করলে 1 হচ্ছে। তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে 2 ক বিয়োগ 1। আবার আমি দ্বিতীয় পদটি যদি বের করি, কয়ের পরিবর্তে আমি 2 বসাই, 2 দুগুণে 4 বিয়োগ 1 মিলে যাচ্ছে, তাই না? তাহলে এটার ফর্মুলা হবে 2 ক বিয়োগ 1। বুঝতে পেরেছ শিক্ষার্থীরা? ঠিক একইভাবে এখানে যেহেতু 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার, 6 স্কয়ার, তার মানে কি n স্কয়ার বা a স্কয়ার বা ক স্কয়ার বলতে পারি, তাই না? কারণ কয়ের মান 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টি যেহেতু দেওয়া আছে, 6টি পদ দেওয়া আছে প্রথম, সেই কারণে 6 স্কয়ার পর্যন্ত দেওয়া আছে। তাহলে এটার ফর্মুলা হবে ক স্কয়ার। কয়ের মান শুরু হবে 1 থেকে। তার মানে পূর্ণবর্গ দ্বারা জ্যামিতিক প্যাটার্ন তৈরি করা হয়েছে। এখানে কিছু কাঠির সমন্বয়ে এক একটি আকৃতি তৈরি হয়েছে। প্রথম চিত্রটিতে 4টি কাঠি লেগেছে, দ্বিতীয় চিত্রটিতে 7টি কাঠি লেগেছে, তৃতীয় চিত্রটিতে 10টি কাঠি লেগেছে। তো এটি আসলে তারপরে চিত্রটিতে 13টি কাঠি লেগেছে।
তো এই যদি পরের তার চতুর্থ পদ যদি 13 হয়, তাহলে এই সূত্রটা কি হবে? এটি, হ্যাঁ, এটি হবে 3 ক যোগ 1। তুমি মান বসিয়ে দেখো, ক এর মান 1 বসাও কত হয়, 2 বসাও কত হয়, 3 বসাও কত হয়, তাই না? হ্যাঁ, এভাবে করে যদি মিলে যায় তার মানে এই ফর্মুলাটি ঠিক আছে এটার জন্য। ঠিক একইভাবে এটি আরেকটি আকৃতি, এগুলো সবই জ্যামিতিক আকৃতি। প্রথমটি কাঠি গুনে দেখো 6, তারপর একটি 11, তারপর একটি 16, তারপর একটি যদি 21 হয়, তাহলে এই ফর্মুলা কি হবে? প্রথমটি 6, তার মানে 5 ক থেকে শুরু হবে, মনে আছে? হ্যাঁ, 5 ক থেকে শুরু হবে, তাহলে 5 ক যোগ 1 এই ফর্মুলাটি হবে। এটা এখানে প্রথমটি 7, তারপরে 12, তারপরে 17, তাহলে এটা হবে, তারপর যদি 22 হয়, এটা হবে 5 ক যোগ 2, 5 ক যোগ 2, প্রথমটি কিন্তু 7, ঠিক আছে? তাহলে এটাও তুমি মান বসিয়ে দেখো, কয়ের পরিবর্তে আগেটা ছিল 5 ক যোগ 1, হ্যাঁ, এটাতে একটা বাহু বেশি আছে, 5 ক যোগ 2 7, এটা একটা বাহু বেশি আছে, শুধু আগের মতো একটা বাহু শুধু বেশি আছে, এই জন্য 5 ক যোগ 2, 5 কর সাথে 2 যোগ হবে। তুমি কয়ের পরিবর্তে বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, এগুলো করলে তুমি এই মানগুলো যদি পেয়ে যাও, তার মানে তোমার ফর্মুলাটা ঠিক আছে। এই চিত্রটিতে দেখো, এগুলো প্যাটার্ন, হ্যাঁ, এগুলো প্রত্যেকটি এক একটি প্যাটার্ন। তো ব্লক দ্বারা তৈরি প্যাটার্নে প্রত্যেকটি কাঠির দৈর্ঘ্য সমান। তুমি দেখবে যে ব্লক দ্বারা প্রত্যেকটি কাঠির দৈর্ঘ্য কিন্তু সমান হয়, আয়তাকার হয়, না হলে বর্গাকার, ঠিক আছে কাঠিগুলো। তাহলে প্রত্যেকটি প্যাটার্নে কাঠির সংখ্যার তালিকা তৈরি করো, পরবর্তী প্যাটার্নে কাঠির সংখ্যা নির্ণয়ের রাশিটি লেখো। পারবে? প্রত্যেকটি প্যাটার্নের কাঠির সংখ্যার তালিকা তৈরি করো, পরবর্তী প্যাটার্নে কাঠির সংখ্যা নির্ণয়ের রাশিটি লেখো। রাশি তৈরি করবে এবং কাঠির সংখ্যা নির্ণয় করো। প্রথমে কাঠির সংখ্যার তালিকা তৈরি করবে প্রত্যেকটি প্যাটার্নে, তারপরে তুমি সূত্রটা বের করবে। একটু আগে যেটা করালাম ওটার মতোই করে দিয়েছি, আর এটা হচ্ছে তোমরা নিজেরা করো, চেষ্টা করো। না পারলে আমি তোমাদের সাথে আছি, তোমরা আমাকে জানাবে যে পারোনি বা বুঝতে পারোনি বা করতে পারোনি, বা কাজটা দেখালে আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিলে যে হ্যাঁ ম্যাডাম আমি এটা করেছি, আমারটা হয়েছে কিনা আমি চেক করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? এবং 3 নম্বর প্রশ্ন, 57টি কাঠি দ্বারা কততম প্যাটার্ন তৈরি করা যাবে? এখন একইভাবে তুমি কয়ের জায়গায় 57টি কাঠি দ্বারা কততম প্যাটার্ন তৈরি করা যাবে, মানে তোমার কাঠির সংখ্যা 57 যখন হবে তখন কয়ের মান কত, তখন কয়ের মান কত, ঠিক আছে? এবার তোমাদের জন্য একটি ছোট্ট কাজ থাকছে, আশা করি কাজটি তোমরা সঠিকভাবে করতে পারবে। দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। মনে করো দিয়াশলাইয়ের ম্যাথসের কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলো তৈরি করা হয়েছে। তো তোমরা চতুর্থ প্যাটার্নে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা কত এটা তৈরি করবে। তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয়ের রাশিটি লেখো। দশম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন? একটু আগে যে অঙ্কটা বুঝালাম তোমাদেরকে, ঠিক একই রকমের অঙ্কটা, এটি তোমরা এখন করবে। তোমাদের জন্য সময় 10 মিনিট। এবার তোমরা আজকের পাঠে কতটুকু মনোযোগী ছিলে সেটা যাচাই করার জন্য আমি কিছু ছোট ছোট প্রশ্ন করবো তোমাদের। প্রথম প্রশ্ন, নিচের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। তোমরা দেখতে পাচ্ছ কিছু জ্যামিতিক চিত্র আঁকা আছে, এগুলা প্রত্যেকটাই দেখা যাচ্ছে যে সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা তৈরি। তো চিত্রগুলোর কাঠের সংখ্যার তালিকা তৈরি করো, কাঠি দিয়ে পরবর্তী প্যাটার্নটি তৈরি করো। পরবর্তী প্যাটার্নটি তৈরি করবে। আচ্ছা, ঠিক আছে, তোমরা এটা করো। এবং দশম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠির প্রয়োজন? দশম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠির প্রয়োজন? দশম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠির প্রয়োজন? তো শিক্ষার্থীরা, আমি কিন্তু এখানে অ্যান্সার নিচে দিয়ে দিয়েছি,
তোমরা তোমাদের অ্যান্সারগুলোর সাথে মিলিয়ে দেখো যে তোমাদের উত্তরগুলো ঠিক আছে কিনা। আমি প্রথম 1 নম্বর প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিয়েছি, প্যাটার্নের মধ্যে সংখ্যার তালিকা লিখে দিয়েছি 4, 7, 10 এবং 13। 2 নম্বর অ্যান্সার দিয়ে দিয়েছি, পরবর্তী প্যাটার্নটি তৈরি করে দেওয়া আছে, এখানে 2 নম্বর দিয়ে দেওয়া আছে এবং 3 নম্বর দিয়ে দেওয়া আছে যে দশম প্যাটার্ন তৈরিতে কাঠির প্রয়োজন হবে 31টি। 4 নম্বর প্রশ্ন, প্যাটার্নগুলো তৈরির বীজগণিতীয় রাশিটি কি? এই যে প্যাটার্নগুলো তৈরির এবার রাশিটি তোমাকে বের করতে হবে। তো সেক্ষেত্রে চেষ্টা করো রাশিটি বের করতে হবে। বের করেছো? হ্যাঁ, সেক্ষেত্রে আমার সাথে মিলিয়ে নাও। রাশিটি হবে 3 ক যোগ 1। মনে আছে সেই চতুর্ভুজ নির্ণয়ের যে প্যাটার্নের সূত্রটি? 3 ক যোগ 1। তো শিক্ষার্থীরা ধন্যবাদ তোমাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য। যাদের উত্তর সঠিক হয়নি তোমরা এটার সাথে মিলিয়ে নাও। খাতায় লিখেছো তো সবাই? তো তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ থাকছে, তোমরা প্রশ্নটি লিখে নাও এবং বাড়ির কাজটি করে আগামী ক্লাসে আমাকে দেখাবে। তিনটি চিত্র দেওয়া আছে, জ্যামিতিক চিত্রগুলোর প্রত্যেকটি কাঠির দৈর্ঘ্য সমান। জ্যামিতিক চিত্রগুলোর প্রত্যেকটি কাঠির দৈর্ঘ্য সমান। এবার প্রশ্ন হচ্ছে, পঞ্চম প্যাটার্নের কাঠির সংখ্যা কত? তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয়ের বীজগণিতীয় রাশিটি লেখো। 57টি কাঠি দ্বারা কততম প্যাটার্ন তৈরি করা যাবে? তো শিক্ষার্থীরা বাড়ির কাজ লিখে নাও, সবাই খাতায় প্রশ্নটা লিখে নাও। ক্লাস শেষে তোমরা বাড়ির কাজটি কমপ্লিট করে রাখবে এবং আগামী ক্লাসে দেখাবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে, জানার ইচ্ছা থাকলে বা জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, নিজের যত্ন নেবে, পরিবারের যত্ন নেবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।